মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি দিয়েছেন। মবে যখন মানুষকে মারা হচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মারা হচ্ছে, তখন আপনি বলছেন আমার 27 মিনিটের আপনি দিয়েছেন, দেখেছেন আমি কি বলেছি? আমি যেটা বলেছি আমি সেখানে স্ট্যান্ড করি। লেজিটিমেসি দেওয়ার কি আছে? আপনি এখানে কোনো ধরনের কোনো লেজিটিমেসি দেওয়া হয়নি। আপনি পুরো 27 মিনিটের স্পিচটা শুনেন। আমি যেটা বলেছি, যারা প্রোটেস্ট করতে আসে তার তো একটা নিজস্ব একটা তার ডিমান্ড আছে, সে একটা প্রেশার তৈরি করতে চায়। তো তাকে আপনি কি প্রেশার গ্রুপ বলবেন নাকি মব বলবেন? কারণ মবের একটা বড় জিনিস হচ্ছে যে তাকে চেনা যায় না, এটা বড় গ্রুপ, তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না ইয়েতে। হ্যাঁ, একটা কিন্তু যেই লোকগুলো এখানে আছে আমি এদেরকে তো চিনছি। তাহলে আপনি তো তাহলে যে যারা ইয়েতে ছিল কি জন্য শাহবাগে যারা 2013 সালে আন্দোলন করলো, এরা পুরোটাই তো মব ছিল। তাহলে আমরা দেখেছি হামলা হলো সেটি মব না প্রেশার গ্রুপ? আবার আপনি কথা বলছেন কেন? আমরা বলেছি ওটা মব ছিল। আমাদের ব্যাখ্যা মবের ক্ষেত্রে একদম স্পষ্ট। আপনি মবের আপনি ডিকশনারিতে যে টার্মটা দেখে এসে এখন আপনি শুনছেন যে মব 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 মব, কিন্তু আপনার টার্মটা কি? মব হচ্ছে যেটা এমন একটা ক্রাউড যেটার আসলে একটা কোনো সুনির্দিষ্ট লিডারশিপ নাই, সুনির্দিষ্ট ডিমান্ড নাই, হঠাৎ করে সে একটা আউটবার্স্ট হয়ে গেল। আর এখানে তো আপনার দেখা যাচ্ছে যে যারা আমি যখন এই কথাটা বলেছি তার আগে কিছু ঘটনা ঘটেছিল, এবং ওই সময় ডেইলি স্টারে যখন ওরা ডেইলি স্টার এবং প্রথম আলোতে যখন অ্যাটাক করতে যায়, পুলিশ কিন্তু ওদেরকে প্রতিহত করা হয়েছে। আপনি বললেন প্রথম আলো ডেইলি স্টার একটা মব ছিল, এটা আপনি স্পষ্ট করলেন, কিন্তু এটাও তো আসলে মানে হঠাৎ করে আউটবার্স্ট না, এটাও তো কারা করলো, কে নির্দেশনা দিল, কারা ফেসবুকে বলো, সেগুলো তো চিহ্নিত। আমরা অ্যারেস্ট করেছি, আমরা 35 জন লোককে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, এটা কি মব নাকি প্রেশার গ্রুপ? আপনি প্রেশার গ্রুপ দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? এতে তো আপনি আপনার ইন্টেলেকচুয়াল ইনএডুকেসিকে আপনি প্রমাণ করছেন। আমার যে স্পিচটা আপনি আমার স্পিচটা আপনি শুনে আসেন। আমি আপনাকে বলি 27 মিনিটের স্পিচ দিয়েছি, ইউ গো এন্ড জাস্ট ওয়াচ দ্যাট স্পিচ। জি, সেখান থেকে আপনার এখনো আপনি আমাকে বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার একটা মব ছিল, আবার অবশ্যই আমরা স্টেটমেন্ট দিয়েছি এখানে। আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তারা চিহ্নিত না, কে নির্দেশনা দিল কি হলো সেগুলো চিহ্নিত থাকে না, কিন্তু এখানে তো অনেক মানুষ চিহ্নিত আছে যারা নির্দেশনা দিলেন, এবং তারা আগেও নির্দেশনা দিয়েছেন একই রকম ঘটনার জন্য, এবারের ঘটনাটা বড় হয়েছে, তাহলে চিহ্নিত না কেন বললেন? এইটা যে যারা একটা মব আসছে ওই সময়, আর আপনি যেটা বলছেন, যার কথা বলছেন সেটা তো অনলাইনের কথা বলছেন আপনি, আর যারা অ্যাটাক করলো সেটা তো আর এটা তো আলাদা, ওরা ইনসাইট করছে। নির্দেশনাটা অফলাইনে দিতে হবে, অনলাইনে দিলে সেটা মব হবে না। আপনি কি এগুলো তো কোনো দিস ইজ জাস্ট পিওর, মানে আপনি কি স্টানবাজি করছেন নাকি ইন্টারভিউ? আপনি আমার সামনে আছেন, আপনাকে প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি। না না, আপনি এটা স্টানবাজি, আপনি এটা কোনো ইন্টারভিউ না। আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন এর প্রেশার গ্রুপটা মব, এগুলো হচ্ছে সস্তা জার্নালিজম। সরি, মানে সরি আপনার কাছে যদি সেটা মনে হয়, এটা আমিও সরি, কিন্তু আমি আসলে আপনার কাছে এটাই। না না, আপনি যেহেতু সামনে আছেন, ডেইলি স্টারের ঘটনায়, ডেইলি স্টার প্রথম আলোর ঘটনায় আমরা সুস্পষ্ট আমরা স্টেটমেন্ট দিয়েছি, সেখানে স্পষ্ট লেখা আছে এটা মব। আমরা মবের কথা বলছি, মবের ডেফিনিশন দিচ্ছেন, সাথে সাথে মেলে কিনা এটা আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছিলাম। না, এটাই আমি এইটা আপনি এই জন্য তো বললাম, আপনি ওই যে কিছু কিছু লোক এটাকে আপনি যেগুলো অনলাইনে শুনছেন যে প্রেশার গ্রুপ, সেটা থেকে আপনি ওইটা এখানে এনে আপনি এই কথাটা, কিন্তু আপনি তো অরিজিনাল যে স্পিচ আমি দিয়েছিলাম, ইউ নেভার হার্ড ইট, আপনি পুরোটা শুনে আসবেন কি আমি বলেছি। কিন্তু এখন আমি স্পষ্ট হলাম না যে চিহ্নিত থাকার পরেও সেটি আপনি বলছেন মব হবে না, কিন্তু চিহ্নিত থাকার পরেও এটাকে আপনি মব বললেন, আগেরটা মব না। এটা আমি জানি না, আপনি মিনিংলেস কথাবার্তা বলতেছেন। আমি বলেছি যে মবের ক্ষেত্রে একটা ইয়ে থাকে, যেমন বাংলাদেশের বিগেস্ট মব কোনটা? এই হাসিনা লগি বইটা নিয়ে ডেকে নিয়ে আসছে, হাজার হাজার লোক এসে লগি বইটা নিয়ে 12 জনকে পিটিয়ে মেরে ফেলেছে অপোজিশনদেরকে, হাজার হাজার লোককে নিয়ে। হাসিনা এখানে স্পষ্ট বলতেছে তোমরা লগি বইটা নিয়ে আসো, পুরো মব তৈরি হয়েছে, মানুষকে মেরে ফেলেছে। তো এটা হাসিনা ছাড়া অন্য কেউ বললে সেটা মব হবে না? না, হাসিনা কেন, এর পরে মব হয়নি? গত বছর তো অনেক মব হয়েছে। আপনি এই যে নুরাল পাগলার ওইখানে যে কাজটা যেটা হয়েছে, তার লাশটা উঠিয়ে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ এ মব। আচ্ছা।
যাই হোক, নিশ্চয়ই মানুষ যদি এই বিষয়টা স্পষ্ট হয়, আমার হয়তো ইনঅ্যাডিকুয়েসি বলছিলেন সেই কারণে হয়তো কিছু অস্পষ্টতা থেকে যেতে পারে, আপনি আপনার বক্তব্য যদি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়, মানে দর্শকের কাছে, নিশ্চয়ই সেটি খুব দারুণ হবে। শেষের দিকে আসি আপনার কাছ থেকে একটু আপনার এই অভিজ্ঞতাটা, এই দীর্ঘ জীবনে নানান আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়ে মানে সবচেয়ে আলোচিত সমালোচিত বলা যেতে পারে প্রেস সচিব হিসেবে, বাংলাদেশ যত প্রেস সচিব ছিলেন আপনি তাদের মধ্যে সবচেয়ে আলোচিত, এই বিষয়টা আপনার কেমন লাগে? না, এটা আমি তো দেখেন, আমি খুব কমফোর্টেবল একটা লাইফ লিড করেছি। একটা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতাম, সেখানে একটা ভালো বেতন ছিল। তারপরে আবার আমাদের, আপনি জানেন যে আমরা পার্ট টাইম, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনেকগুলো পার্ট টাইম করতে দেয়। আমি অনেকের সাথে কাজ করেছি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে কাজ করেছি, আমি গুগলের সাথে কাজ করেছি, আমি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের সাথে কাজ করেছি, এরকম বোধহয় আধা ডজন এদের সাথে। আমার ভালো একটা ওইটা কমফোর্টটা ছেড়ে এখানে এসে আমি আসছিলাম একটা কারণে, সেটা হচ্ছে এক হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে কাজ করব, আর সেকেন্ড হচ্ছে আমার জানার একটা গ্যাপ ছিল যে আসলে গভর্নমেন্ট কিভাবে কাজ করে। আমরা তো বাইরে, আমি আপনি যারা জার্নালিজম করি, আমরা বাইরের থেকে মনে করি যে গভর্নমেন্টের ডিসিশনটা এইভাবে হয়, কিন্তু আদৌ কি সেভাবে হয় কিনা আমার একটা জানার খুবই উৎসুক একটা মন ছিল সেখানে, যে না, এটা একটু জানার দরকার আছে। তো আমি লাকি, প্রফেসর ইউনুস আমাকে যথেষ্ট স্কোপ দিয়েছেন। খুবই একটা টার্বুলেন্ট টাইম, আর টাইমটাও খুব টার্বুলেন্ট ছিল। একটা বিপ্লবোত্তর যে কোনো সমাজেই আপনার টার্বুলেন্স থাকে, এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষেত্রে তা না, সব সময় থাকে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে যতটা বেটার সার্ভিস দেওয়া যায়, যতটা মানুষের কাছে ট্রান্সপারেন্ট থাকা যায়, এবং আমি মনে করেছি যে আমাদের এই প্রেস অফিসের মাধ্যমে মানুষকে প্রতিদিন যাতে বেটার ইনফর্ম করা যায়। উনি চিফ অ্যাডভাইজার অফিস কি করছে, আমাদের অ্যাডভাইজাররা কি করছেন, প্রতিদিনের যে মিটিং গুলো, প্রতিদিনের যে তারা ডিসিশন নিচ্ছেন, সেটা যেন মানুষের কাছে এটা দেওয়া যায়। আগের প্রেস অফিসে ওনারা করতেন না, মেবি তারা ওইভাবে এম্পাওয়ার্ড হন নাই। বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে আমাকে উনি যথেষ্ট এম্পাওয়ার দিয়েছেন। ওনার সাথে যতগুলো মিটিং হয়েছে সবগুলোতে, একটা দুইটা মিটিং ছাড়া সবগুলোতেই আমি ছিলাম। ফলে ক্যাবিনেটে সাধারণত প্রেস সেক্রেটারির কোনো চেয়ার থাকে না, যে না, প্রেস সেক্রেটারি নেয়ই না। সেই প্রথমবারের মতো চিফ অ্যাডভাইজার বলে দিয়েছিলেন যে যাতে ক্যাবিনেটে কি আলোচনা হচ্ছে, ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, সেটার জন্য আমি থাকি এবং আমি লিপিবদ্ধ করি। এবং ফলে আমি যেটা হয়েছে যে এগুলো নিয়ে প্রতি সপ্তাহে আমরা 3 দিন প্রেস কনফারেন্স করতাম। আমার আগে কেউ প্রেস কনফারেন্স করতো না। এটা একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ আপনি মুখ ফসকে কি বলে ফেললেন আর মানুষ এটাকে কিভাবে ইন্টারপ্রেট করলো, সেটা একটা বড় একটা প্রবলেম। বাট ওভারঅল আমি বলবো আই এম লাকি যে আমি এই সময়টা এই গভর্নমেন্টে ছিলাম। এবং কি করেছি, আমি তো জাজ, তো আমি না, আপনি জাজ বা আর একজন জাজ, তারা বলবে যে ওকে উনি ভালো করেছেন না উনি বাজে করেছেন, ইটস ইওর, মানে ইটস, আপনারা জাজ করবেন। একটা বিষয় আপনাদেরকে জাজ করা হয়, যেটা হচ্ছে আপনারা অনেক মানে চুক্তি, আপনি অবশ্য বলেছিলেন আপনাদের সবকিছু করার ম্যান্ডেট আছে, কিন্তু আপনারা অনির্বাচিত হয়েও, অনির্বাচিত সরকার হয়ে বেশ কিছু চুক্তির বিষয়ে গেছেন। যেমন সম্প্রতি দেখলাম হোয়াইট হাউস থেকে দেখানো, যেটি চুক্তিতে দেখানো হয়েছে যে বাণিজ্য চুক্তি, যেটি এই অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে করেছে, এরকম কিছু চুক্তি, এগুলো কি আপনারা নতুন সরকারের জন্য চাপ রেখে যাচ্ছেন না? কারণ বিএনপির লোকজনও কিন্তু এই চুক্তিগুলো সম্পর্কে জানে নাই যখন আপনারা চুক্তিগুলো করেছেন। না, এটা বিএনপি জানে না, এটা বলা ঠিক না। আর সত্যিকার অর্থে আপনি এমন, ওরা তো রেসিপ্রোকাল ট্যারিফ এপ্রিলে যখন 37% করলো, তখন আপনি আপনার রেডিমেড গার্মেন্ট সেক্টরে বাঁচানোর জন্য হলেও আপনার নেগোসিয়েশন করতে বাধ্য হলেন। এমন না যে আমি ওকে, ওরা 37% দিয়েছে, আমি চুপচাপ থাকি, ইলেকশন তো আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেক্টেড গভর্নমেন্ট এসে তাহলে, কেন ততদিনে আমার 8-10 মাস চলে যায়, আমার কোম্পানিগুলো সব লাটে উঠবে। তো আমরা সেই অনুযায়ী এই গভর্নমেন্টের ম্যান্ডেট প্রথম থেকে আমরা বলছি, এই গভর্নমেন্ট যেই কনস্টিটিউশনের যেই ধারা এই গভর্নমেন্ট তৈরি হয়েছে তার সবকিছু করার ম্যান্ডেট ছিল। এটা আপনি অ্যাটর্নি জেনারেল আমাদেরকে লিখিত দিয়েছেন যে না, দিস গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং। তো আমরা সেই আলোকে তো এই গভর্নমেন্ট সেই কাজগুলো করেছে এবং এই নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে। করার আপনার মনে হতে হয় যে এখন এই যে রুল বেস যেটা ওয়ার্ল্ড, যে WTO, সেটা এখন নাই। এটা একটা অনেকটা ট্রানজাকশনাল ওয়ার্ল্ড। সে একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে আপনার একটা দেয়াল তৈরি করে দিয়েছে তার মার্কেটে। এখন আপনি দেয়াল টপকিয়ে আপনি তার মার্কেটে ঢুকবেন। এখন এই দেয়াল টপকানোর জন্য আপনি তাকে কি কি দিবেন,
সেটা আছে সরাসরি স্পষ্ট। এখন আপনি যদি কিছু না দিতে পারেন, আপনার সেই দেয়ালটা 37 ফিট বড় লম্বা হবে। মানে আর আপনি আমরা যদি ভালো যা দিলাম আর যা পেলাম তার হিসাবটা কি বরাবর হ্যাঁ। হয়, নাকি আমরা অনেক আমার কিছু মনে হয় যে দিয়ে আমরা গেলাম? যা দিলাম এবং আমরা যে ভালো ডিল করেছি তার উত্তরটা রাহুল গান্ধী দিয়েছেন লোকসভায়। তারা অডিট হয়ে গেছে যে বাংলাদেশ যেই বেটার টার্ম পেয়েছে রেডিমেড গার্মেন্টসে, ওদের কটন দিয়ে যদি আমরা, ওদের কটন এবং ম্যানমেড ফাইবার দিয়ে যদি আমরা কাপড় চোপড় বানিয়ে আবার ওদের মার্কেটেই রপ্তানি করি, সেখানে রেসিপ্রোকাল ট্যারিফটা 0 হয়ে যাবে, যেটা ইন্ডিয়ার ওদের ক্ষেত্রে উপরে নির্ভরশীলতা থাকবে, তাই না? ওদের কটন নিতে হবে, ওদের না, এটা আপনি বুঝেন না। তাহলে এটার আমার লাভটা হচ্ছে যে আমি তার কটনটা, আমি আমার তার ফার্ম লবিটা আমার সাথে থাকলো, এবং আমি তার মার্কেটে, আমি যেটা আপনি জানেন তো আমেরিকান গার্মেন্টস এর মার্কেট $300-400 বিলিয়ন। আমার এখন আমি আমেরিকায় 8 বিলিয়ন ডলার এক্সপোর্ট করি। আমার এটা ধানাদান, আমি এটাকে 50, 60, 100 বিলিয়ন ডলার পর্যন্ত নিতে পারবো যদি আমি সেভাবে ওদের কটনটাকে ইউজ করতে পারি। ইটস এ ম্যাসিভ, আমাদের জন্য দরজা খুলে গেছে। এখন যদি তারপরেও এই চুক্তিতে একটা এক্সিট ক্লজ আছে, যদি মনে করে যে না, আমরা যে এগ্রিমেন্টটা করেছি যে এই গভর্নমেন্ট, এটা ঠিক হয়নি, এটা ইয়ে করা যায়, সেই জন্য এক্সিট ক্লজটা রাখা হয়েছে। এক্সিট ক্লজটা না, কোনো এক্সিট ক্লজে কোনো শর্ত নাই। এক্সিট ক্লজে বিএনপি গভর্নমেন্ট বলতে পারে যে না, আমি এই এক্সিট করলাম, আমি এই এগ্রিমেন্ট মানি না। আর যখনই আপনি এই এগ্রিমেন্ট মানবেন না, তখন আপনার রেসিপ্রোকাল ট্যারিফ এখন তো 19 আছে, সেটা আবার 37-এ যাবে। এখন আপনি কি এটা অ্যাফোর্ড করবেন কি করবেন না? আর আপনি বলছেন যে আমরা বোয়িং কিনেছি, আমরা এই ফার্ম প্রোডাক্ট কিনছি, এটা আপনি প্লিজ ইন্দোনেশিয়ার যে চুক্তিগুলো আপনি দেখেন। অনেকে মিলাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ার ক্যাম্বোডিয়ার চুক্তি, আমরা সবাইকে বলবো ইন্দোনেশিয়ার চুক্তিটা দেখেন। ইন্দোনেশিয়া, আমরা তো বোধহয় 25টা বোয়িং কেনার কথা বলেছি, ইন্দোনেশিয়া বোধহয় 150টা বোয়িং কেনার কথা বলেছে। আমরা তো বোধহয় কত বিলিয়ন ডলারের কথা বলেছি, 5-6-7 বিলিয়ন। আমি জানি না, এটা আমার জানতে হবে। আর ইয়েতে সাউথ কোরিয়াকে কিনতে হবে 340 বিলিয়ন ডলারের ইয়ে, সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডর এসে আমাদেরকে বলে গেছেন। তো এখন তো এই রেসিপ্রোকাল ট্যারিফের যে তাদের যে আপনি তার মার্কেটে তার ইমব্যালেন্স ছিল আমাদের সাথে, ট্রেড ইমব্যালেন্সে, সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে চাচ্ছে। তো আমরা যেগুলো এগ্রিমেন্টে, যেগুলো ক্লজে, যেগুলো আমরা বেটার পেয়েছি, আমরা মনে করি এটারে যদি আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, এটা আমাদের জন্য একটা খুবই ভালো দিক। এখন তারপরেও বিএনপি যদি মনে করে ওকে আমি এটা মানলাম না, এটা আমার জন্য খারাপ, ওকে, তারা দেখা যাক বিএনপি আসলে সেটা কি করেন। আপনারা বলছেন ভালো মনে করেন, বিশ্লেষকরা এটা নিয়ে অনেক রকম সমালোচনা আছে। আমি বেশ কিছু মানে আমি একটা কথা বলি, সমালোচনা আসে বামদের থেকে। বাংলাদেশের বামরা অনেক বেশি বুঝেন, হ্যাঁ, খুবই কোয়ার ব্যাঙের মতো। আমি যেটা বলি যে একটা দেশটাকে ওরা বনসাই বানিয়ে রাখতে চান। আচ্ছা, এটি আপনার বিশ্লেষণ। অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম। নিশ্চয়ই সামনেও কথা হবে এই বিষয়গুলো নিয়ে, নিশ্চয়ই আরো আলোচনা সমালোচনা হবে, অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সেগুলো বিষয়। তখন হয়তো এইসব বিষয়ে আপনার সাথে আবার কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ শফিকুল আলম।